আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকী। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জবান সম্পাদক, রাজনৈতিক বিশ্লেষক, লেখক জনাব রেজাউল করিম রনি। রনি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। রনি ভাই, শুরুতেই আমরা আজকের জাতীয় প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। তো আপনি জানেন যে আজকে বিএনপির শামসুজ্জামান দুদু তিনি বলেছেন যে যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে তারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন। আর জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে বিএনপি, জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি এনসিপি, জামাত ইসলামীর। আর নির্বাচনের তারিখ ঘোষণা করলেই স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা বলেছেন বিএনপি সিনিয়র নেতা জনাব মঈন খান। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার প্রাথমিক যে আলোচনা করব সেটার বিষয়বস্তু। তো শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকের বিএনপির জনাব দুদুর কথার রেশ ধরেই আর কি, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করেছে তারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছেন। আসলে দেখেন, নির্বাচন নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। হ্যাঁ, আপনি বিএনপি একজনের নেতার কথা বললেন, আরো ধরেন জামাত নেতারাও বলতেছে, এনসিপিরা প্রত্যেকে এখন নির্বাচন নিয়ে কথা বলছে। তার মানে এখন ইস্যু হিসাবে নির্বাচনটা একটা প্রিন্সিপাল এবং প্রধান ইস্যু আকারে হাজির হয়েছে। কিন্তু আফটার অভ্যুত্থান আমি যে কথাটা বারবার বলি, নির্বাচন তো ইস্যু হওয়ার কথা না। ইস্যু হওয়ার কথা হলো ভোটাধিকার নিশ্চিত করা, ইস্যু হওয়ার কথা হলো নাগরিক অধিকার ভিত্তিক একটি রাজনীতির সূচনা করা, এবং সেই সূচনার ক্ষেত্রে নির্বাচন একটা সবচেয়ে প্রাইমারি এবং সবচেয়ে জরুরি এবং প্রাথমিক কাজ। এটা এমনিতেই হবে, এটা নিয়ে যদি কেউ কোনো কথা নাও বলে, যদি ওটা তো বাস্তবতা, ওটা এটা ছাড়া আর কোনো পথ নাই। ফলে ইলেকশন নিয়ে কথা বলার চেয়ে রেদার হলো একটা ভোটাধিকারমূলক রাজনৈতিক কাঠামো নিশ্চিত করার জন্য এইসব দলগুলোর, শুধু বিএনপি না সবগুলো দলের নাগরিকদের সাথে একাত্ম হয়ে যে কাজ করার যে দরকারটা, সেইটা যদি এক বছরে করা হইতো, যদি তাহলে এই আপনারা ধরেন যে আইন শৃঙ্খলার কথা বললেন, তারপরে হলো যে জুলাই সনদের কথা বললেন, এই জিনিসগুলো নিয়ে আজকে যেরকম একটা বিভাজিত অবস্থা বা একজন আরেকজনের মুখোমুখি অবস্থানে দেখাচ্ছে, এগুলো দরকারই থাকতো না। কেননা অভ্যুত্থানের সময় আপনি যে ঐক্যটা দেখলেন, সেই ঐক্যটা অটুট থাকতো তখনই যখন আপনারা মাঠে জনগণের সাথে থাকতেন। তখন প্রতিযোগিতার মানে আপনার ধরনটাই চেঞ্জ হয়ে যেত। তখন প্রতিযোগিতা হইতো কে কত জনগণকে বেটার সার্ভিস অফার করতে পারছেন। কিন্তু এখন প্রতিযোগিতা হয়ে যাচ্ছে যে আপনারা একদল ক্ষমতায় আছে এইভাবে, এবং এইটা কি ম্যান্ডেট মনে করে তারা বলতেছে নির্বাচন চাওয়াটাই একটা অন্যায়, এরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে। দেখেন, নির্বাচনবিহীন ক্ষমতা বা ভোটবিহীন ক্ষমতা একটা আওয়ামী মডেল, এটা আমরা বহুবার বলছি। তো ফলে সেটা আপনি যে নামই বলেন আপনি, হ্যাঁ, তো ফলে এটার কোনো সুযোগ নাই। কিন্তু আবার আপনি ইলেকশন বাংলাদেশে যেভাবে হইতো এতদিন, নকল সুরের গান দিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন, ভোটবিহীন নির্বাচনের যে সংস্কৃতি হাসিনা গড়ে তুলেছিল, সেই জায়গার থেকে গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে আপনি কতখানি উন্নতি ঘটাইলেন 5 তারিখের পরে। সেই অনুযায়ী তো আপনার ডেমোক্রেসি পরবর্তী সময়ে যারা নির্বাচিত হবেন তাদের সাথে জনগণের সম্পর্ক এবং তাদের ক্ষমতার লেজিটিমেসি, দেখেন ক্ষমতার গুরুত্বপূর্ণ কেন নির্বাচনের কথা আমরা বলছি, কেন আমরা ভোটাধিকারের কথা বলছি। ক্ষমতা ধরেন ডক্টর ইউনূস সাহেবেরও তো ক্ষমতা আছে, এবং নির্বাহী ক্ষমতা, সমস্ত কিছু করার ক্ষমতা আছে রাষ্ট্রপ্রধান হিসাবে, কিন্তু এই ক্ষমতার লেজিটিমেসির একটা প্রশ্ন আছে। হাসিনারও তো ক্ষমতা ছিল, সবকিছু করার ক্ষমতা ছিল, কিন্তু কোনো কিছু করার লেজিটিমেসি তার ছিল না। ফলে ক্ষমতা এইটা যখন লেজিটিমেসি ছাড়া হয় তখন আমরা এটা দানবীয় ক্ষমতা বলি। এটার সাথে সন্ত্রাসের আর কোনো তফাৎ থাকে না। ফলে আপনার আমার আইন তৈরি করা, আমাদের এক অর্থে আমাদের জাগতিক অনেক কিছুর বা ব্যাপারে ফয়সালা দেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমরা অন্য আরেকজনকে যে দেই, অন্য আরেকজনের উপর যে অর্পণ করি, এটা যেই ক্ষমতা বলে অর্পণ করি এটা হলো লেজিটিমেসি, এই যে বৈধতা। মানে আমি এখন বৈধতা দেওয়ার প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া সর্বোৎকৃষ্ট বা সর্বনিকৃষ্ট যাই বলেন, একমাত্র প্রক্রিয়া হলো ভোট দেওয়ার মধ্যে দিয়ে আমি করি। কিন্তু রনি ভাই, আমি যেহেতু লেজিটিমেসির কথা আসছে, তা আপনার কাছে কি মনে হয় না যে অভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়, অভ্যুত্থান এটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। বিপ্লব হইলে এটা লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন থাকতো না। বিপ্লব হইলে একদিকে বিপ্লবী শক্তি, অনেকদিকে শত্রু, স্পষ্ট ভাগ হয়ে যায়। কিন্তু এইটা একটা অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থান হলো একটা কালেকটিভ কর্তাসত্তার অভ্যুত্থান। এখানে বিএনপির জামাতের মানে বিএনপির আওয়ামী বিরোধিতা, জামাতের আওয়ামী বিরোধিতা, একটা গৃহবধূর আওয়ামী বিরোধিতা, একটা প্রাইভেটের আওয়ামী বিরোধিতা এবং একটা হকারের আওয়ামী বিরোধিতা, সব এক বিন্দুতে এসে কমন ভিক্টিমহুডের মধ্যে দিয়ে ঐক্য হয়েছে, আন্দোলন হয়েছে, যাই হোক। কিন্তু সবার আওয়ামী বিরোধিতা তারতম্য একরকম না।
সবার আওয়ামী বিরোধীদের মাত্রা একরকম না। ফলে এই অভ্যুত্থানটাকে ম্যান্ডেট চূড়ান্ত উদ্দেশ্য মনে হয় একরকম না। উদ্দেশ্য তো আন্দোলন নিজেই নিজের উদ্দেশ্য ডিসাইড করছে। উদ্দেশ্য তো ছিল কোটা, হাসিনা ফালানো তো উদ্দেশ্য ছিল না। আন্দোলন হাসিনাকে ফালাইছে। আপনি হাসিনাকে ফালানোর আন্দোলন শুরু করেন নাই। আমরা একটা কোটার আন্দোলন শুরু হয়েছিল, আন্দোলন নিজেই আপনাকে ওই জায়গায় নিয়ে গেছে। এই ব্যাখ্যা আমরা বহুবার দিছি। ফলে এই যে লেজিটিমেসির কোশ্চেন, ফলে এই অভ্যুত্থানকে যারা লেজিটিমেসি মনে করতেছে তারা হইলো ছলে বলে কৌশলে ক্ষমতা ধরে রাখার আওয়ামী মডেলের দিকে নিয়ে যেতে চায়। এইটা ডেফিনেটলি একটা, এই সরকারের ম্যান্ডেট নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু মানে এই ম্যান্ডেটটা অনন্ত অদ্রবতী নাম দিলেন কেন আপনি? আপনি যদি মনে করেন গণ অভ্যুত্থানই সরকারের ম্যান্ডেট, তাহলে তো এই সরকারের নাম হইতো জাতীয় সরকার, অন্তর্বর্তীকালীন তো হইতো না এই সরকারটা। ফলে গণ অভ্যুত্থান সরকারের ম্যান্ডেট ততক্ষণ পর্যন্ত ম্যান্ডেট যতক্ষণ পর্যন্ত গণ অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সমর্থন দেবে। এখন তো কোনো দেশে বিরোধী দল নাই, সব তো আধা সরকারি দল। জি, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন ছাড়া এই সরকার একটা ছোট দল, তারও স্টেক আছে না এই সরকারে। জি, তাহলে আপনি কিভাবে, ফলে ম্যান্ডেটের কোশ্চেন নাই এই সরকারের, কিন্তু কোশ্চেন যেটা হলো আপনি তো একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে পুরো জাতিকে নিয়ে যেতে চান। ফলে গণতন্ত্র যদি আপনি মিন করেন, তাহলে অনির্বাচিতভাবে 1 ঘন্টা থাকা অপূরণীয় ক্ষতি। যত দ্রুত পারেন আপনি জনগণের ম্যান্ডেটের দিকে ফেরত যাবেন, কারণ আপনি গণতান্ত্রিক ইন্ডেক্সে নিচে নেমে যাচ্ছেন, নিচে নেমে যাবেন। ফলে ইলেকশন বা জনগণের ভোটাধিকারবিহীন ক্ষমতার কোনো সূত্রই এখানে আপনি বিপ্লবের নামে, অভ্যুত্থানের নামে প্রয়োগ করতে পারবেন না। সেটা হাসিনার মডেল হবে। এটাও তো সত্য যে আসলে 16 বছর বা 17 বছর ধরে যে রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, সেগুলোর পুনর্গঠন বা আক্ষরিক অর্থে যদি আমরা একটা সত্যিকারের গণতান্ত্রিক রিফর্মে ফিরে যেতে চাই, সেখানে তো কিছু সময়েরও দরকার আছে। আপনি কি মনে করেন? ডেফিনেটলি এখন আপনারা তো পুনর্গঠন শব্দটা ব্যবহার করছেন, আমি খুবই খুশি হইলাম। সংস্কার শব্দটি বললেন না। হ্যাঁ, পুনর্গঠন দরকার আমাদের। এখন সেই পুনর্গঠন প্রক্রিয়াটা আপনি কিভাবে করবেন? এই জন্যই তো আমরা বলতেছি লেজিটিমেসির কথা। পুনর্গঠন ধরেন এই যে এখন জুলাই সনদ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে, তার মানে আপনার পুনর্গঠন প্রক্রিয়াটাও সবাই একই রকম ভাবে চায় না। পুনর্গঠন প্রক্রিয়াকে সবাই একই রকম জরুরি মনে করে না। কেউ মনে করতেছে আচ্ছা আগে বড় ডাল কাটবো, কেউ বলছে না আগে ছোট ডাল কাটবো, কেউ বলছে না গাছের গোড়া সহ কেটে ফেলবো। তো ফলে এখন আপনি এটা এইটার সমাধানের জন্য তো ডেফিনেটলি জনগণের সিদ্ধান্তের উপর একটু ছেড়ে দিতে হবে। এবং আপনি সংস্কার প্রক্রিয়াটাকে যত আমলাতান্ত্রিক করবেন, তত জনগণের আশা আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থান দূরে সরতে থাকবে। আপনি দেখেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যে ঐক্যটা, তারপরে যখন আপনি ক্যাবিনেটের দিকে চলে গেলেন, সেই ঐক্যটা কিন্তু আস্তে 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 এমনভাবে ফাটল ধরলো যে এখন অভ্যুত্থানের শক্তি এটা ক্লেম করতে হচ্ছে যার যার আলাদা করে। এটা তো ক্লেম করার বিষয় না। এই যে জুলাই নিয়ে প্রত্যেকটা দল আলাদা আলাদা অনুষ্ঠান করছে, একটা জাতীয় অনুষ্ঠান তো নেই। এবং সম্মিলিত একটা এখানে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আসলে যেটা প্রাইডের বিষয় ছিল, এখন নিজেকে নিজের ঘোষণা, তার কি এই আন্দোলনে তার কি সফলতা ব্যর্থতা, সেগুলো বড় বড় করে বলতে হচ্ছে আসলে। তো ফলে এখানে এই জন্য গুরুত্বপূর্ণ হলো ক্ষমতার প্রশ্নটা। আমরা ক্ষমতা জিনিসটা বুঝি না, আমরা মনে করি ক্ষমতাটা হলো ছলে বলে কৌশলে চেয়ার দখল করা। নো, ছলে বলে কৌশলে চেয়ার হাসিনাও দখল করছিল, এবং তার যে চূড়ান্ত পরিণতি, এটা আমাদের বারবার মনে রাখতে হবে। ক্ষমতা উইদাউট লেজিটিমেসি ইটস অলওয়েজ ডেঞ্জারাস। কিন্তু নির্বাচন যে হবে, নির্বাচন কি তাহলে সংস্কার ছাড়া আবার নির্বাচন কিভাবে সম্ভব? সংস্কার ছাড়া নির্বাচন বাবা, পুনর্গঠন আমাদের লাগবে, আমরা এটা একমত হইলাম। সেই পুনর্গঠনের ক্ষেত্রে 1টা বছর চলে গেল। ফলে পুনর্গঠনের ক্ষেত্রে যে প্রাইমারি যে জিনিসগুলো, যেমন ধরেন আপনি যদি এই পিএসসি সংস্কার করতেন, আপনি যদি পুলিশ সংস্কার করতেন, হ্যাঁ, যেই সংস্কারগুলোর ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ওই অর্থে কোনো মাথা ব্যথাও নেই বা ওই অর্থে কোনো বিরোধিতার জায়গা নেই, এরকম বহু জায়গা আছে। সেগুলো করে কিন্তু আপনি ইতিমধ্যেই সংস্কারকে একটা মিনিংফুল জায়গায় নিয়ে যেতে পারতেন। ফলে এগুলো না হওয়ার কারণে এখন নির্বাচন এবং সংস্কারকে, এবং যখন এখানে সংস্কার লাগবে এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু এই সর্বজনমত বা সর্বসম্মত বিষয়টিকে আপনি যখন নির্বাচন বানচালের অজুহাত আকারে ব্যবহার করেছেন, নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাইছেন, তখন যেটা হয়েছে সরকারের ভেতরে আরেক সরকার আবিষ্কার হয়েছে। তখন যেটা হয়েছে আপনার পুরা সৎ নিয়তরা, ডক্টর ইউনূসের অসৎ নিয়ত আছে এই কথা কেউ এখনো বিশ্বাস করে না, কিন্তু পুরা প্রক্রিয়াটাই সন্দেহ তৈরি করছে এবং পুরা প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে আপনি যদি রিয়েলি মিন করেন সংস্কার, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ডে টু ডে লাইফে জনগণকে হেলিং করা, জনগণের সমস্যা সমাধান করার ক্ষেত্রে আগে মনোযোগী হতে হবে। আপনি একটা মহান থিসিস করবেন, বিশাল পরিকল্পনা নেবেন, তারপরে আগামীতে জনগণ খুব ভালো থাকবে, এর মধ্যে মইরা সাফ। হ্যাঁ, তা তো ডে টু ডে
তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাকে ব্যবসা বাণিজ্যের সুযোগ দিতে হবে, ঘুষ ছাড়া তার ছেলেটা চাকরি পাবে এই অবস্থা প্র্যাকটিক্যালি কইরা দেখাইতে হবে, আপনার এডুকেশনের সুযোগ পাবে, স্বাস্থ্যের সুযোগ পাবে, সে জিনিসপত্রের দামের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে না, সে স্বস্তিতে কেনাকাটা করতে পারবে। বেকার সমস্যা বাংলাদেশের সবচেয়ে বড় যে জিনিস সমস্যা, সেই বেকার সমস্যাটা আপনার দূর করার দৃশ্যমান আপনার কাজকর্ম হাতে নেবে, বড় বড় কথা না বললে। ফলে এই যে প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভগুলো, এগুলো যখন না নিয়ে শুধুমাত্র বাকোয়াজি করা হয়, তখন সেইটা আসলে অন্য আমলগুলো থেকে কোনো তফাৎ তো জনগণ দেখে না। রনি ভাই, আপনার কথার প্রসঙ্গে ধরে যদি বলি, আসলে শুরুতেই সরকার কিন্তু একটা ঘোষণা দিয়েই শুরু করেছে যে রাষ্ট্রীয় পুনর্গঠন বলেন, সংস্কার বলেন, এই বিষয়গুলো নিয়েই তারা শুরু থেকে কাজ করছে। আসলে এই 1 বছর চলে গেল, 1 বছর পর এসে আসলে আপনার কি মনে হচ্ছে যে সরকার যে কথা বলে যাত্রা শুরু করেছিল সেটার আসলে কত ভাগ কি হয়েছে বলে আপনি মনে করেন? এটা তো সাধারণ মানুষ বলবে, আপনার আমার মনে করাতে কিছু আসে যায় না। তো আপনার প্র্যাকটিক্যালি জনগণ কি নিরাপদ ফিল করে কিনা, প্র্যাকটিক্যালি জনগণ কি স্বস্তি ফিল করে কিনা, গরিব মানুষ বেশি দেখেন আমাদের এখানে হয় কি, মানে বিপ্লব, একটা বিখ্যাত কথা আছে, বিপ্লব হোক বা না হোক সবসময় এলিট শ্রেণীরা ক্ষমতায় থাকে। এই যে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, এবং এলিটদের মন মতো কিছু না হইলে তখন তারা নানা রকম অভিযোগ উত্থাপন করে, এটাকে বলে এলিট শকড। এলিটরা ধরেন এক ধরনের চিন্তা চেতনা পছন্দ করে, আর বিরুদ্ধে দেখলে ওইটাকে সে নানাভাবে ট্যাগিং করে, ওইটাকে নানাভাবে নেমিং করে। হ্যাঁ, তার চোখে জঙ্গিবাদ ধরা পড়ে, উগ্রবাদ ধরা পড়ে, ডানপন্থা ধরা পড়ে। হ্যাঁ, মানে এলিটরা নানা রকম প্যানিক ছড়ায় সমাজে। কিন্তু আপনার যেই লোকটা শ্রমিক, যে লোকটা কৃষক, যে লোকটা সাধারণ, সে তার মতোই থেকে যাচ্ছে। ফলে এই যে একটা বৈষম্যকে প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, এবং এই বৈষম্য টিকায় রাখার জন্য বুদ্ধিজীবীরা, সাংবাদিকতা, মিডিয়া নানা রকম মতামত তৈরি করতেছে, নানা রকম মানে এই বৈষম্যকে সহনশীল রাখার চেষ্টা করছে, সেটা দূর করার জন্য রেডিক্যাল প্রচেষ্টা করা বাদ দিয়ে। আমি তো দেখতে পাচ্ছি এখানে কেউ, সবাই জনগণ জনগণ বলে, কিন্তু কেউ জনগণ মিন করে না। এই জন্য তো আমরা বলছি নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র লাগবে, এখানে রাইটস দিতে হবে আমাদের, মানুষের মর্যাদা ফিরে আনতে হবে। মানুষের মর্যাদা ছাড়া তো রাষ্ট্র হবে না। কিন্তু এখন কথা হলো সবাই সবার দলীয় এজেন্ডা নিয়ে ব্যস্ত, প্রতিযোগিতায় লিপ্ত, ক্যাবিনেটের দিকে সবাই মনোযোগী, পাবলিকের দিকে মনোযোগী না। যে পাবলিকের ঐক্যটা আমরা দেখলাম, সেই ঐক্যটার সাথে রাজনৈতিক দলগুলো থেকে যাওয়াটা ছিল সবচেয়ে বুদ্ধিমানের। তখন ওইখান থেকে রাজনীতি ডেভেলপ হইতো। 5 তারিখের পরে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা দরকার, সেটা হলো রাজনীতি। রাজনীতিবিহীন ক্ষমতা একটি স্বৈরাচার তৈরি করে, একটা দানবীয় শাসন কাঠামো তৈরি করে। ফলে আপনার সংস্কারের কথা যদি বলেন, সংস্কার প্রাতিষ্ঠানিক হইতে হবে, এবং সেই প্রাতিষ্ঠান করবে কে? ব্যক্তি। সে ব্যক্তিরা চালাবে, তো সেই ব্যক্তিগুলোরও তো সংস্কার হইতে হবে। সে ব্যক্তিগুলো সংস্কার কোথায় হবে, কিভাবে হবে? ব্যক্তিগুলো সংস্কার হবে আমাদের প্রবলেম হইলো কি, ম্যাস কালচারের মধ্যে আমরা সততা অন্যের কাছ থেকে আশা করি। সততার পরীক্ষা আগে নিজের দিতে হবে। আপনার পাশের জন সৎ হবে না, আপনার হইতে হবে। কিন্তু আমরা মনে করি যে না, আমি সুযোগে চলে বলে কৌশলে সেরাটা হাসিল করব, ওই লোকটা সৎ থাকবে। ও যদি অসৎ হয় তখন আমি তারা গালাগালি করবো, কিন্তু আমার নিজের ব্যাপারে আমার কোনো খবর নেই। হ্যাঁ, তো এই যে আপনার ফলে একটা ম্যাস কালচার, আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা করছে, আপনার সমাজের মোরাল ফ্যাব্রিক নষ্ট করে দিয়ে গেছে। ফলে আপনাকে এই মোরাল ফ্যাব্রিকটা উন্নতি করতে হবে। এই জন্য এখানে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে শুধু না, জনগণের মানসিকতার মধ্যেও 16-17 বছরে এক ধরনের আপনার কি বলবো যে ফ্যাসিবাদী রূপান্তর হয়েছে, জনচৈতন্যের, জনসমাজ কাঠামোর। তারা ধরেন আপনার ঘুষ দিয়ে চাকরি নেওয়াটাকে মনে করে যে এটা তো আগায় থাকলাম, এটাই নিয়ম, আগায় থাকলাম। কিন্তু এর জন্য যে একটা প্রতিরোধ তৈরি করা, আমার ছেলে ওরকম 10 জন ভুক্তভোগী মিলে একটা প্রতিরোধ করে যে ওর সর্বনাশ করে ছাড়বো আমি, তুই যে আমার অন্যায়, সোশ্যাল রেজিস্ট্যান্সটা যেটা, হ্যাঁ রাইট। ফলে এইটা যখন আপনি অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সেলফ তৈরি হবে না, আত্মসত্তা তৈরি হবে না, আত্মমর্যাদা বোধ তৈরি হবে না। আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি ছাড়া আপনার সেই জাতির তো কোনো কালচার তৈরি হয় না। রনি ভাই, এখানে আমি আরেকটা বিষয় যোগ করতে চাই আপনার কাছে। আমি জানতে চাই যে আপনি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাংলাদেশে দক্ষিণ পন্থার সৃষ্টি হচ্ছে। আসলে এই যে দোষারোপের রাজনীতি আপনি বলছিলেন, এটার একটা কি আবার পুরনো ধাঁচে ফিরে যাচ্ছে? দক্ষিণ পন্থা বলতে উনি আসলে কি বোঝাচ্ছেন? আবার সেই জঙ্গিবাদ? এখানে দক্ষিণ পন্থা, এই নিউজের শিরোনামটাতে টুইস্ট আছে। উনি বলেছেন দক্ষিণ পন্থা না, যে কোনো পন্থার উত্থান, যারা মধ্যপন্থার রাজনীতি করে, লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, তাদের জন্য আশঙ্কার, হুইচ ইজ ফাইন। সেটা বামপন্থার উত্থান উদ্বেগের কারণ ওনার জন্য, শুধু ডানপন্থার না।
কিন্তু প্রশ্নের ফ্রেমিং এর মধ্যে প্রবলেম আছে। আর বাংলাদেশে ওই অর্থে কোনো ডানপন্থা নেই, যদি থেকেও থাকে এটা হলো লেফট ড্রিভেন ডান, মানে রাইট উইং। এই ডানপন্থা বইলে যদি কোনো, এটা বেসিক্যালি ফ্যানাটিসিজম বলি আমি, কিন্তু এই ফ্যানাটিসিজমটা লিড করে কারা? দেখবেন সবগুলো বাম এটাকে লিড করে। এবং আজকে আপনি ডানপন্থা বললে যে পোলারাইজেশন আপনি দেখতেছেন সমাজে, এই পোলারাইজেশনের লেজিটিমেসি তৈরি করতেছে কারা? বামপন্থীরা। ইলেকশন চায় না যে সমস্ত ইসলামী ফোর্স, হ্যাঁ, সেই ইসলামী ফোর্সগুলোকে, এই ফোর্সগুলো একটা আল্ট্রা ফ্যাসিস্টিক কাঠামোর দিকে যে নিয়ে যাচ্ছে, কোন বুদ্ধিজীবীরা নিয়ে যাচ্ছে? বামরা। কোন গফুর নিয়ে যাচ্ছে? বামরা। তো ফলে, এবং তারা যেটা করতেছে কি, তারা নির্বাচন একটি খারাপ ব্যাপার, এই সরকারই তো আপনার গাছতলা বাসতলায় শপথ নিবে, মানে এত উইশফুল কথাবার্তা তার অভ্যুত্থানের পরে বলছে। ধরেন তার নিজের পরিবারের লোক সরকারে আছে, সরকারে গাড়ি দিয়ে সে নাইমমাই প্রেস ক্লাবে নাইমমাই, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিবে। ফলে এই যে আপনার উইয়ার্ড উইশফুল লোকজন, এবং আরেকটা শ্রেণীর লোকজন হলে পুরো অভ্যুত্থানটাকে মিসরিড করতেছে, বিপ্লব বলতেছে, হ্যাঁ। আবার বাংলাদেশের দেখেন ৫৪ বছরের অগ্রগতির মূল প্রবলেমটা কোথায়? এখানকার ইন্টেলেকচুয়াল সোসাইটি এটা করাপ্ট। তারা প্রত্যেকে ওপিনিয়ন দেয়, তাদের কোনো চিন্তা নাই, প্রত্যেকে মতামত আছে, খালি মতামত দিতে থাকে। তারা কোনো, মানে তারা তো কোনো কিছু আর্টিকুলেট করে না। দেখবেন আপনার এই, যখন আমরা বললাম যে এটা একটা কালেকটিভ কর্তা সত্তার অভ্যুত্থান, এইটার কোনো রাজনীতি নাই, কিন্তু এটার একটা স্পিরিট আছে, এই স্পিরিটের আলোকে আমাদের রাজনীতি নির্মাণ করতে হবে। একদল বুদ্ধি, এবং আমরা বললাম যে ইডিওলজি থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেসড, মানে ভ্যালু প্লুরালিটি করবে। কিছু নতুন বিএনপি সাজা কিছু বুদ্ধিজীবী আইসা বলতেছে যে না, এগুলো তো উইশফুল চিন্তা ভাবনা, তাদের কাছে এগুলো উইশফুল মনে হচ্ছে। ফলে তারা এখানে রাইট উইং যদি উত্থান হয়েও থাকে, এবং রাইট উইং দমন করার জন্য তারা আবার আওয়ামী কালচার, ফ্যাসিবাদী কালচার, আবার শাহবাগী কালচার ফিরে আনবে। ফলে এখানে এই যে দেখেন বাংলাদেশে বামরা আওয়ামী লীগের সর্বনাশ করছে। আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট সংগঠন না। হাসিনাও কিন্তু পট্টি বান্ধা হস্ট কইরা নির্বাচনে ক্যাম্পেনিং করছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি আমি বলছি বামপন্থীরা কোন জায়গায় সমস্যাটা তৈরি করতেছে। বামপন্থীরা কিন্তু হাসিনাকেও তাহলে রাইট উইং বানায় ছাড়ছে, ফ্যাসিস্ট হয়েছে পরে সে, হ্যাঁ। এইবার এই বাম সুবিধাবাদী এই চক্রটি, হ্যাঁ, যেটা বেসিক্যালি ক্যালকেশিয়ান বাম, এখন তো তারা ইউটিউব বুদ্ধিজীবী, হ্যাঁ, এবং কোনো পড়াশোনা তাদের তো নাই, পড়তে হয় না, হ্যাঁ, তারা জাস্ট শুনবে, হ্যাঁ, এবং উইশফুল মতামত দিবে, দেওয়ার মধ্যে দিয়ে অন্যজনকে আপনারা ধরেন যে, হ্যাঁ, তারা অপিনিয়ন দিয়ে দিবে। তারা রেদার দেন তারা চিন্তা করবে না, চিন্তা করা ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, থিঙ্কিং ইজ ভেরি টাফ। দ্যাটস ওয়াই পিপল আপনার কি বলে যে, মানে ইজিলি আপনার মতামত তৈরি, মানে মতামত দেয় আর কি, হ্যাঁ, জাজমেন্ট দেয়। তো তারা জাজমেন্ট দিয়ে দিবে, তারা বইলা দিবে যে হ্যাঁ, এই চিন্তার কোনো ম্যারিট নেই, এই সেই, তারা তাদের মতো করে জাজমেন্ট দিয়ে দিবে। তো এখন তারা কি করতেছে, এই আমরা আওয়ামী লীগের ডুবাইছে, হ্যাঁ, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধ চেতনা, হাবিজাবি ট্যাবলেট খাওয়াইয়া এটাকে একদম চূড়ান্ত ফ্যাসিস্ট বানাই ফেলছে। এখন এই বা আমরা ভিড়ছে বিএনপির মধ্যে, এই বিএনপিকেও একটা চূড়ান্ত ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করবে। এই জন্য মধ্যপন্থার রাজনীতির এখানে মেইন স্ট্রিম হতে পারছে না। কেন পারছে না? বামদের কারণে। বামদের ওদের কোনো রাজনীতি নাই, ওরা সোয়ার হয় সবসময় কোনো না কোনো দলের কারে। আওয়ামী লীগ এখন নাই, আওয়ামীবিহীন অবস্থায় তারা অথই সাগরে পড়ছে, তারা এখন বিএনপির উপর সোয়ার হওয়ার চেষ্টা করে। কিন্তু বিএনপি বামপন্থী রাজনীতি করে না, বিএনপি ডানপন্থী রাজনীতি করে, বিএনপি একটা মধ্যপন্থা রাজনীতি করে, বিএনপি একটা নন ইডিওলজিক্যাল পার্টি, একটা ভ্যালু বেসড পলিটিক্স করে। এই কথাটাই বিএনপির নব্য বুদ্ধিজীবীরা বুঝে না। হ্যাঁ, বিএনপির নব্য বুদ্ধিজীবীরা, আমি বলি আপনাকে, তারা তাদের স্ট্যান্ডার্ড পরিষ্কার করতে পারছে না। কিন্তু তারা মনে করতেছে রাইট উইং উত্থানের যে ইন্ডিয়ান বয়ান, এখানে এই বয়ানটা তারা গিলা এখানে আবার আওয়ামী লীগকে কালচারালি শক্তিশালী করার লাইনে তারা হাঁটতেছে। আবার আমরা যখন এটাকে ক্রিটিক করতেছি, একটা মধ্যপন্থাকে শক্তিশালী করার চেষ্টা করতেছি, তারা আমাদের বলতেছে আমরা নাকি ইউটিউবিয়ান কথাবার্তা বলি। হাসিনাকে আমরা ফালাই দিব অভ্যুত্থানের মধ্যে, এটাও ইউটিউবিয়া ছিল। হাসিনাকে এবং আওয়ামী লীগের বংশের বাদী জ্বালানোর কোনো লোক থাকবে না, যখন আমরা এই কথা বলছি তখন এইটাও ইউটিউবিয়ান ছিল। ফলে বাংলাদেশকে যদি রিয়েলি গণতান্ত্রিক হইতে হয়, তাহলে অবশ্যই এই বাম ফ্যাসিজম থেকে বাইরে হইতে হবে। এই লেফট উইং ফ্যাসিজমই এখানে, এই রাইট উইংকে ফ্যানাটিজম, এখানে কোনো রাইট উইং নাই, আমি বারবার বলতেছি। কেননা আমাদের এখানে যদি ইসলামী কমিউনিটিকে আপনি রাইট উইং বলে থাকেন, আরে ভাই 15 বছর তো তারে টুপিদারের জন্য আপনি পিটাইয়া মারছেন জঙ্গি জামাত বইলা ট্যাগ দিয়া, সে তার রাইটসের জন্য আন্দোলন করছে 15 বছর ধরে। ফলে ইউরোপ আমেরিকা যেরকম রাইট উইং বলতে একটা ফ্যাসিজমের সাথে লিঙ্ক বোঝায়, এরকম না। এবং রাইট উইং এর অনেক রকম ভেরিয়েশন আছে। এটা ফরাসি বিপ্লবের সময় একরকম ছিল। ফরাসি বিপ্লবের রাইট উইং বলা হয়তো কাদেরকে, যারা অলিগার্ক জমিদার শ্রেণী ছিল তারা ছিল রাইট উইং, আর বিপ্লবীরা ছিল লেফট উইং। ফরাসি ক্লাসিক্যাল। এখন আপনার যে রাইট উইং আমাদের যদি যে ইসলামী কমিটিকে বলেন, এরা কি অলিগার্ক?
এরা কি সম্পত্তির মালিক, এরা কি কর্পোরেশনের চালায়, এদের হাতে কি মিডিয়া আছে, এরা তৃতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশে। তারপরে মানে ক্লাসিক্যালি তাহলে ফরাসি বিপ্লবের ওই ইউরোপীয় তকমা অনুযায়ী এদেরকে রাইটিং বলা যাবে না, ঢাকার এদেরকে। তো ফলে এখানে এই জন্য আমাদের এখানকে বামপন্থী বুদ্ধিজীবীদের কোনো কথা শোনা যাবে না, সর্বনাশ হয়ে যাবে শুনলে। এই জন্য আমাদের বিএনপির বিএনপি এবং জামাতের 1 নাম্বার সতর্কতা যেটা থাকতে হবে তাদের, বাংলাদেশকে এবং নিজেদের রাজনীতি রক্ষা করতে হলে তাদের যে নব্য বুদ্ধিজীবী শুভানুধ্যায়ী তৈরি হয়েছে এর থেকে দূরে থাকতে হবে, যদি তারা নিজেদের এবং দেশকে বাঁচাইতে চায়। আমি এই প্রসঙ্গেই আসছি, সেটা হচ্ছে যে একটা যে জুলাই সনদকে নিয়ে মোটামুটি একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি, কিন্তু জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি জানিয়েছে এনসিপি এবং জামায়াত ইসলামী। ধন্যবাদ, এইটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখেন, আমাদের পলিটিক্যাল সমস্ত পার্টি যে জিনিসটা বুঝতে পারছে না, বাংলাদেশ সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গিয়েছে। কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। অভ্যুত্থানের পরে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে যায়। 5 তারিখে প্যারাডাইম শিফট ঘটনা ঘটে গিয়েছে। আপনি চাইলেও আর 5 তারিখের আগে যাইতে পারবেন না। এইবার এই সেকেন্ড রিপাবলিককে আপনি কিভাবে ধারণ করবেন, কি প্রক্রিয়ায় আপনি এটাকে রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো, জনগোষ্ঠীর সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক নির্মাণ, প্রাতিষ্ঠানিকীকরণ করার দিকে যাবেন, সেটা আপনার চ্যালেঞ্জ। কিন্তু সেকেন্ড রিপাবলিক যে হয়ে গেছে এই ব্যাপারে বেশিরভাগ লোকের হুঁশ নাই, খেয়াল নাই। কোনো সংবিধানে তো নাই প্রধানমন্ত্রী পালাই যাবে, দেখেছে তো। তাহলে এই যে সাংবিধানিক পুরো আয়োজনটা, এটা অকেজো হয়ে গেছে। আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছে এখন, রাইট? তাহলে এখন আপনি এই সেকেন্ড রিপাবলিকের উপরে বসে আছেন, সেকেন্ড রিপাবলিকের সূচনার 1 বছর চলে যাচ্ছে, এখনও আপনার জুলাই সনদ, সাংবিধানিক ফয়সালা, এগুলো নিয়ে যে কথাবার্তা যেই স্টাইলে বলা হচ্ছে, তাতে করে আমার মনে হয় যে আমরা অভ্যুত্থানটাকে রিড করতে পারিনি। আপনার জুলাই সনদের শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি ডেফিনেটলি লাগবে, কিন্তু এখানে 2টা জিনিস আছে, একটা হলো জুলাই ঘোষণা আর একটা হলো জুলাই সনদ। জুলাই সনদ যেটা খসড়া দেখলাম আমরা, সেটা তো সরকার তরফ থেকে তৈরি করা হয়েছে, এবং সেখানে এই যে পুরো সংস্কার প্রক্রিয়া কে কতখানি মানতেছে সেগুলো আলোকে স্বাক্ষর করা, এই ব্যাপার স্যাপারগুলো আছে। কিন্তু জুলাই ঘোষণা যেটা, সেই জুলাই ঘোষণাটার ধরেন যে এটা প্রোক্লামেশন যেটাকে বলছেন, সেটা তো ধরেন আপনি যদি এটা ধরেন অ্যালাউ না করেন, এখন তো ঘোষণা তো হয়ে গেছে ভাই, অভ্যুত্থান তো হয়ে গেছে, হাসিনা তো পালাই গেছে, এখন আপনার এটা অ্যালাউ করা না করাতে কিছু আসে যায় না। কিন্তু প্রবলেম যেটা হলো, আমরা বারবারই বলছি জুলাই ঘোষণা এটা হইতে হবে জাতীয়। এখানে একটা দল যারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল, যারা অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট এন্টি ন্যাশন রাজনীতি করছে, তারা জুলাইকে, হাসিনা যেরকম 71কে ব্যবহার করছে নিজেদের অস্ত্র হিসাবে, তারা জুলাইকে নিজেদের ইতিহাস তৈরির একটা বর্গ বা কাঁচামাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, করার মধ্যে দিয়ে এই মিসট্রাস্ট তৈরি করছে। মিসট্রাস্ট তৈরি করার দিকে ফলে বৃহত্তর দলগুলো, হ্যাঁ, যারা নিজেরা অভ্যুত্থানের একটা বড় পার্ট, অন্যতম পার্ট, তারা তখন দেখলো যে না, এই শক্তিকে যদি তারা জুলাইকে এইভাবে ম্যানিপুলেট করার সুযোগ দেয়, তাহলে তারা যেটা করবে, তারা ঠিক আওয়ামী লীগের মতো একটা আলট্রা ফ্যাসিজম গড়ে তুলবে, কারণ একই মডেল, একইভাবে ব্যবহার করতেছে তারা। তখন এই অবিশ্বাসের জায়গা থেকে যেটা হচ্ছে যে জুলাইকে কেন্দ্র করে দলীয় পজিশনের বিরোধিতার কারণে এই মূল সমস্যাটা তৈরি হয়েছে। কিন্তু জুলাই তো ভাই জাতীয় ফেনোমেনা, এটা একই সাথে নির্দলীয় এবং সর্বদলীয়, তাই না? ফলে জাতীয় এবং এটা সাংবিধানিক বৈধতা না হলে তো পুরো আইনি প্রক্রিয়ার একটা বিষয় থেকেই যায়। যদি এই না, সাংবিধানিক বৈধতার ব্যাপারটা আমি বললাম তো, সাংবিধানিক বৈধতাই ইম্যাটেরিয়াল। আপনি তো সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গেছেন, অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু গণহত্যার মধ্যে দিয়ে ইতিহাসে তো এরকম ঘটনাও ঘটেছিল যে আমরা যদি বলি 15ই আগস্টের পরে যে ধরনের বিপ্লবের কথা বলা হয়েছিল, আলটিমেট কি এটার পাল্টা কুটা বা পাল্টা রিভেন্স নেওয়া হয়নি, যেটা আইনগতভাবেই করা হয়েছে? এরকম আইনগতভাবে করা হয়নি। এখনো আমরা যেভাবে দেখি পতিত স্বৈরাচার যারা যেভাবে কালেকটিভলি একটা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে, তারা বিভিন্ন সরকারকে চ্যালেঞ্জ করার বিভিন্ন আলামত আমরা দেখতে পাচ্ছি, এবং গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষকরা এটা আশঙ্কা করছেন যে তাদের মাধ্যমে বড় ধরনের একটা চ্যালেঞ্জ তারা ক্রিয়েট করতে পারে। যদি আইনি প্রক্রিয়ার মধ্যে পুরো বিপ্লবটাকে না আনা যায়, তাহলে একদিন তো এদেরকেই যে দুষ্কৃতিকারী বলা হবে না, সেটা কোনো সুযোগ নেই। এটা এই কারণ হলো আওয়ামী লীগের মধ্যে থাইকা তখন আপনাকে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হয়েছে। কিন্তু বাংলাদেশ তো আগামীর বাংলাদেশকে, কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, আপনি এখনো আওয়ামী লীগকে হিসাবের মধ্যে রাখতেছেন কেন? আপনি ধরেন
বিএনপি, জামাত, এনসিপি এরা নিজেরা মারামারি করবে, রক্তাক্ত হবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্ন সবাই এক, এবং এক থাকতেও হবে, এক থাকাটা স্বাভাবিক, ন্যাচারাল। এবং একটা বিপুল নির্যাতিত জনগোষ্ঠী, বিপুল আহত জনগোষ্ঠী সমাজে রয়ে গেছে আপনার, সেখানে আপনি আওয়ামী লীগের রেখে চিন্তা করেন কিভাবে? সেটার কোনো সুযোগ নাই। এবং সেই কনটেক্সট আলাদা। আমি বললাম তো এটা প্যারাডাইম শিফট ঘটনা, 54 বছরের যে ধারাবাহিকতা, এর মধ্যে এখানে একটা প্যারাডাইম শিফটিং ঘটনা ঘটছে। এখন একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র আপনার করতে হবে। এখন আর পার্টিজান মানে 100% বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার সুযোগ নেই। এবং আপনার রাজনীতিটা কিরকম হবে, এই যে দল যার যার রাষ্ট্র সবার, এরকম একটা জায়গায় যেতে হবে। আপনি যখনই দেখেন আওয়ামী লীগকে মোকাবেলা করা সবচেয়ে সহজ এবং সবচেয়ে পার্মানেন্ট পদ্ধতি কি জানেন? বাংলাদেশে একটা নাগরিক ভিত্তিক ডেমোক্রেসি গড়ে তোলা। তাহলে এই ট্রাইবাল, এই টুঙ্গিপাড়ার কলোনি আর এখানে রাজনীতি করতে পারবেন না। এটা যত স্ট্রংলি আপনি করতে পারবেন তত দ্রুত আওয়ামী লীগ ইনভ্যালিড হয়ে যাবে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি ওইরকম কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে? আমরা তো এখন একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছে, একটা আওয়ামী কাঠামোর মধ্যে দেশ চলতেছে, শুধু আওয়ামী লীগ নেতার আর নেতৃত্বে নাই, সেই জায়গায় আপনি আমি আমাদের লোকজন আছে, এই কাঠামো তো রয়ে গেছে। ফলে এই সেকেন্ড রিপাবলিক শুরু হয়েছে, এই সেকেন্ড রিপাবলিককে এস্টাবলিশ করাটার আপনি যে আলোচনাগুলো করলেন, সেখানে দেখেন জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি বা আমাদের যে সংবিধান যেটা আছে, এটা কি জিনিস ভাই? এটি এত বড় ডাউস কিতাব, আইনের ফর্দ টর্দ ভরা, কোনো মানুষ পড়তে পারে এটা? কোনো মানুষ, সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক আছে? এটা 20-25 পাতার একটা ন্যাশনাল স্পিরিটের দলিল থাকবে। আর আইন তো ভাই প্রত্যেক দিন চেঞ্জ করতে হবে, প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা আসবে, আইন হবে, আইন করবে। কিন্তু আপনি কি সংবিধান বানাইছেন? এটা চলে নাকি এই জিনিস? ফলে আমি এই পুরো সাংবিধানিক যে প্রক্রিয়া, এগুলো নিয়ে আমার অন্য আর্গুমেন্ট আছে, আমার অন্য পজিশন আছে, সেটা আমি সময় পেলে অন্যদিন আলোচনা করব। কিন্তু আজকে পার্টিকুলার এখানে রেসপন্স হলো এটাই যে দেখেন, জুলাই একটা প্যারাডাইম শিফটিং ঘটনা, এবং জেনজি তার ইতিহাসের সাথে তার সম্পর্ক স্থাপন করছে রক্ত দিয়ে। আপনি এটার স্বীকৃতি না দিলে এই ইতিহাসটা হলো তার ইতিহাসে আপনি আসছেন, এতদিন আপনার ইতিহাসে সে অংশীদার ছিল, সে প্রবেশ করা ছিল, এখন আপনি তার ইতিহাসে প্রবেশ করেছেন। ফলে আপনার স্বীকৃতি, আপনি স্বীকৃতি দেওয়ার কে? স্বীকৃতিটা একতরফা না। মানে আপনি যদি মনে করে থাকেন যে এজেন্সি আমার, হ্যাঁ আমি স্বীকৃতি দিলাম বা ইয়ে করলো, ব্যাপারটা এরকম না। এতদিন তার বাপ দাদার ইতিহাস 71-90 ছিল, 24 থেকে তার ইতিহাস শুরু হয়েছে। ফলে এইটা বুঝতে পারতে হবে, একটা ইভেন্ট এবং তার সাথে নতুন ঐতিহাসিক কর্তার সাথে আবির্ভাবের সম্পর্কটা বুঝতে হবে। কিন্তু ওই যে নব্য বুদ্ধিজীবী যেগুলো আসছে, এরা এটাকেও একটা জাস্ট মানে এরা আন্দোলন আকারে দেখতেছে। আচ্ছা, বিসিএস চাকরির জন্য যাইতে গেছিল পোলাবান, হাসিনা ইয়া হয়ে গেছে, পড়ে গেছে, এখন তো আবার ঠিক আছে, তো তাইরে নাইরে করে একটা ক্ষমতা কাঠামো নির্মাণ করে ক্ষমতার মধ্যে গেলেই হইলো। নো, এই জিনিস গনকেস, এটা করলে পরিণতি হবে ভয়াবহ। এটা রেভলিউশন না, অভ্যুত্থান, আমরা বারবার বলতেছি। কিন্তু নেক্সট কামিং রেভলিউশন কিন্তু আপনি নিজে ওয়েলকাম করে আনবেন, যদি আপনি এইটার যে স্পিরিট, এটাকে যদি আপনি আন্ডারমাইন্ড করেন। তো রনি ভাই, আমরা একেবারে এই পার্টের আলোচনার শেষ পর্যায়ে আছি। আপনার কাছে আমার একটা সহজ কথা আর কি, খুব ছোট করে জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার আসলেই কি একটা সুন্দর বা ক্রেডিবল ইলেকশন দেওয়ার সক্ষমতা রাখে? ইলেকশন ডক্টর ইউনূস সক্ষমতা রাখে যদি আপনারা চান, জনগণ চায়, রাজনৈতিক দলগুলো চায়। এখানে তো ধরেন আমি তো এটা বললাম, এই সরকার হইল সর্বদলীয় সরকার, আওয়ামী লীগ এবং তার সহযোগীরা বাদে। ফলে ডক্টর ইউনূস চাওয়ার উপর তো কিছু ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনি এটা এক্সিকিউট করবেন। ধরেন এই যে আইন শৃঙ্খলার অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি কি সরকারের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে আপনাদের উপর। আপনারা চাইলেই ঠিক হয়ে যাবে। আপনারা ধরেন বিএনপি, জামাত, আপনারা সম্মিলিতভাবে যদি একটা নতুন পলিটিক্যাল কালচার ইনিশিয়েট করেন, তাহলেই তো থাকে না এগুলো। কিন্তু এটা তো কোনোভাবে কি হচ্ছে, আমি যদি এর সাথে রিলেট করি, গত কয়েকদিন আগে চট্টগ্রামে বিএনপির একই দলের দুই বড় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বড় ধরনের একটা দ্বন্দ্ব আমরা দেখলাম। দিনাজপুরে হয়েছে, ঠাকুরগাঁও হয়েছে, সব জায়গায়, মানে অনেক জায়গায় হয়েছে। এবং এই একই দলের শুধুমাত্র বিএনপি, যদি আমি বলি, বিএনপির মধ্যে হাজার খানেক মানুষ এই ইন্টারনাল সংঘাতে নিহত হয়েছেন।
তো হাজারকে নিহত হাজারখানিক হয় না, মানে আহত আহত বা নিহত 400-র উপরে মনে হয়। তো ফলে আপনার সব না মিলিয়ে যেমন যতই হোক একটা লোকও যদি হয়, হ্যাঁ এটা তো পুরোনো রাজনৈতিক কালচার। জি জি জি। সেই জায়গা থেকে তো আমরা বললাম 5 তারিখ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। এইটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি যে রাজনীতিটা করছেন সেটা হলো যে আওয়ামী মডেলের রাজনীতি করছেন। এই জন্য বলতেছিলাম যে আওয়ামী লীগটা আমাদের বুঝতে হবে এটা একটা নবস্থানীয়তা আকারে হাজির হয়েছে। আপনি যে দলই করেন যদি ওই পুরানা প্র্যাকটিস গুলো আপনার মধ্যে থাকে আপনি আওয়ামী লীগ থেকে যাবেন। মানে আপনার যে নামেই আপনার থাকেন না কেন, যে দলের নামেই আপনি থাকেন না কেন, আপনার অ্যাটিটিউড বলে দিবে আপনি আসলে কার। রাইট। তো জনাব রেজাউল করিম রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। আপনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা জাতীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললাম। পরবর্তীতে আরো কোনো ইস্যু নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।